জ্বালানি ও বিদ্যুৎ একটি দেশের অর্থনীতি ও জনজীবনের অন্যতম প্রধান চালিকা শক্তি। অথচ সাম্প্রতিক সময়ে এই দুই চালিকা খাতেই তৈরি হয়েছে অস্থিরতা ও উদ্বেগ। গ্যাস সরবরাহে ঘাটতি, জ্বালানি ব্যবস্থা নিয়ে প্রশ্ন এবং শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা সব মিলিয়ে সরকারের সামনে এসেছে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অস্থিরতার জন্য আসলে দায়ী কারা? সংকট কি সাময়িক, নাকি দেশের জ্বালানি নিরাপত্তার বড় ধরনের সতর্ক সংকেত? এই সকল প্রশ্নের উত্তর জানতেই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। সঙ্গে আছি আমি শারমিন নাসি। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি বিদ্যুৎ ও জ্বালানি খাতের অস্থিরতায় কারা দায়ী। আমাদের আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার ডানে আছেন অধ্যাপক ডক্টর এজাজ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ ও সাবেক অধ্যাপক বুয়েট, এবং আমার বামে আছেন আমিরুল ইসলাম কাগজি, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ আপনাকেও। আমরা যেমনটি বলছিলাম, জ্বালানি ও বিদ্যুৎ একটি দেশের অর্থনীতি ও জনজীবনের অন্যতম প্রধান চালিকা শক্তি। আমিরুল ইসলাম কাগজি, আমি আপনাকে দিয়ে শুরু করব। এই যে জ্বালানি সংকট হচ্ছে আমাদের দেশে, প্রধানমন্ত্রী আজকে একটি বক্তব্য দিয়েছেন যে জ্বালানি সংকট নিয়ে আসলে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু বাস্তবে আসলে গ্যাস ও বিদ্যুতের যে চাপ তৈরি হয়েছে এ থেকে সাধারণ জনগণ ও মানুষ আসলে কবে স্বস্তি পেতে পারে? আপনার বিশ্লেষণ কি বলছে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচক, যিনি আসলে এই বিষয়ের উপরে এক্সপার্ট। আমরা ভাষা কিছু বলতে পারবো এবং একই সঙ্গে যারা আমাদের এই মুহূর্তে শুনছেন সেই দেশ টিভির দর্শকদের। তো এটা আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা, জ্বালানি একই সঙ্গে গ্যাস, আমরা ডিজেল, ফুয়েল যা যা আছে সব, এবং একই সঙ্গে এটা থেকে আমাদের যেটা আছে বিদ্যুৎ। এটা হচ্ছে একটা দেশের, ঠিকই বলেছেন, একটা চালিকা শক্তি হচ্ছে এই গ্যাস বলবো না, শুধুমাত্র এই জ্বালানি পুরাটাই সব মিলে যদি বলি আমরা। তো এখন অন্যতম আমরা বলতে পারি একেবারে গ্যাস বিদ্যুৎ ছাড়া আপনার কিছুই চলবে না, জ্বালানি ছাড়া আপনার কিছুই চলবে না। আমাদের এই মুহূর্তে যদি বলি, উনি খুব ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে ডিজেলের বা ডিজেল, পেট্রোল আর অকটেন এগুলোর কথা যদি বলি, জেট ফুয়েল মিলে 70 লাখ টন আমরা হয়তো শুনছি, এর চেয়ে এখন বেড়ে হয়তো দেখা যাবে প্রায় 90 লাখ টনের মতো আমাদের চাহিদা। পুরাটাই মাশাআল্লাহ আমরা আমদানি করতে হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে এখন? এইটার উপরে নির্ভর করেই আমাদের জ্বালানি নিরাপত্তাটাকে আগে নিশ্চিত করতে হবে। প্রথম কাজই হচ্ছে এটা। যেহেতু আমরা উৎপাদন করতে পারছি না, আমাদের এখানে নেই, তাহলে এটা আমাদের আমদানি করতে হবে। এবং আমরা একসময় শুনেছি যে আমরা সমুদ্র জয় করেছি, সমুদ্র বক্ষে আমাদের প্রায় 25 আর কত 11 মোট 26টার মতো আমাদের ব্লক আছে মনে হয়। তো সেইখানে আজ পর্যন্ত আমরা একটাও খনন করে সেখান থেকে কিছু উৎপাদন করতে পারলাম না। এমনকি আমরা খননের যে চেষ্টা চালিয়েছি এরকমও কিছু দেখি না। অথচ আমাদেরই সময়, একই সময় মিয়ানমার এখানে একইভাবেই তারা সমুদ্র জয় করে সেখান থেকে তারা কূপ খনন করে গ্যাস তুলেছে। এবং ইদানিং যেটা শুনেছি, সবচেয়ে বড় আকারে যেটা তারা পেয়েছে, প্রায় 95,000 ঘনফুট তারা গ্যাসের একটা সন্ধান পেয়েছে, যেটা এই অঞ্চলে মনে হয় সর্ববৃহৎ। তো আমরা কিন্তু আমাদের আছে, আমরা করতে পারি নাই। আমাদের গ্যাস বলতে যেটা একটা মাগুর ছড়ায়, সেটাও 86 বা 7-এর দিকে একটা আসছিল। পরবর্তীতে যে জায়গায় আমাদের ওখানে একটা দুর্ঘটনার কারণে ওটার উৎপাদনও আমাদের এখন প্রায় অনেকটাই বন্ধ। আমরা এখন সম্পূর্ণরূপে এলএনজির উপরেই নির্ভরশীল হয়ে আছি। তার মধ্যে একটা ক্ষতিগ্রস্ত, 2টা টার্মিনাল, তার মধ্যে একটা ক্ষতিগ্রস্ত, সেখান থেকে আমাদের আসছে কম। এবং এটাও আগে একটা চুক্তি ছিল অন্তত কাতারের সঙ্গে, মনে হয় আমাদের, যেটা তারা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা চুক্তির মধ্য দিয়েই তারা আমাদের এখানে সরবরাহ করবে। সেটাও, সেই চুক্তিটাও বাতিল করে দেওয়া হলো। পরে আমাদের ওপেন মার্কেট থেকে এখন কিনতে হচ্ছে। তো ওপেন মার্কেটে যখন দাম থাকে বেশি, কিনতে হয় বেশি দাম দিয়ে। অর্থাৎ আমাদের এই জ্বালানির উপরেই মানে পুরা, যেই গভর্নমেন্ট আসুক না কেন, তাকে পুরা মনোনিবেশটা করতে হয় ওই জায়গায়। তার কারণ যদি জ্বালানি সরবরাহ ঠিকঠাক মতো না হয়, এই যে আমরা এখনই শুনতে পাচ্ছি কিন্তু যে এই যে গাজীপুর টু যে সমস্ত জায়গায় পোশাক রপ্তানি, মানে পোশাক প্রস্তুতকার যে সমস্ত প্রতিষ্ঠান আছে, অনেক জায়গা অলরেডি বন্ধ করে দিয়েছে। তাদের সেই সমস্ত জায়গাতে ছুটির মেয়াদ 5 দিন 7 দিন করে বাড়িয়ে দেওয়া হয়েছে। একজন রিয়াকশন দিয়েছে, এক শ্রমিক, সে ছুটিতে বাড়িতে গেছে, যে শুনে যে তার কারখানা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ
এটা যে ওই যে জ্বালানির কারণে শুধুমাত্র কারখানা বন্ধ হচ্ছে সেটা না, এর সঙ্গে সঙ্গে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে। জি তো এই যে মানে আমার পুরাটাই হচ্ছে চেইন, আমরা যদি এক জায়গায় সরবরাহ ঠিকঠাক মতো করতে না পারি তাহলে বাকি সবগুলোই আমাদের সমস্যায় পড়বে। এবং আমরা তো গ্যাস আমদানি করি আর এখান থেকে আমাদের তৈরি পোশাক বাইরে রপ্তানি করি, জি এই তো এখান থেকেই যা পাই, আর হচ্ছে আমাদের রেমিটেন্স হিসাবে যে আমাদের বাইরে যারা আছেন। তো এখন রিজার্ভের উপরেও কিন্তু টান পড়েছে। ২ নম্বর হচ্ছে ডলারের দামও মনে বেড়ে যাচ্ছে। সবগুলো হচ্ছে কি কারণে, আমাদের ইতিমধ্যেই আমরা জানি সম্প্রতিকালে যে এই যে ফেব্রুয়ারির ২৮ তারিখে আবার আমেরিকা যে ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরান কি বলে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়ার কারণে হরমুজ প্রণালীটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। গত পরশুদিনকে তো আরও আরেকটা, পরশুদিন বলতে কি শুক্রবার, গতকালকে গেল শুক্রবার, মার্কিন সিনেটে এমন একটা আইন এখন মানে তারা একটা পাস হয়ে যাবে, এটা হয়তো ট্রাম্পের সিগনেচার করলেই পরে হয়ে যাবে। সেটা হচ্ছে তারা এইবারই প্রথম ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই ভাই একত্রে মিলিত হয়ে একটা আইন পাশ করছে, সেটা হচ্ছে রাশিয়া এবং ইরানের উপরে আবার যে ছিল নিষেধাজ্ঞা সেটা একেবারে বলবৎ করলো। তার মানে দাঁড়াচ্ছে কি, রাশিয়া থেকে যে তেল গ্যাস যেটা অন্তত চোরাই পথে হোক আর যেভাবে হোক না কেন অন্য অন্য জায়গায় নিত, আর একটা শর্ত জুড়ে দিয়েছে, যারা এই রাশিয়ার কাছ থেকে এখন তেল বা গ্যাস নিবে তার সমস্ত পণ্যের উপরে শতভাগ ট্যারিফ এখন আরোপ করা হবে। অর্থাৎ এইটার উপরে পড়ছে কারা, সবচেয়ে বেশি গ্যাস এবং তেল আমদানি করে থাকে রাশিয়া থেকে, সেটা হচ্ছে ভারত, চীন, জাপান, এই সমস্ত দেশ তারা করে থাকে। ফলে হয়েছে কি, এখন এইটার উপরে যেই চাপটা পড়বে, এখন আমেরিকা যেভাবে এখন দিয়ে দিচ্ছে চাপের উপরে, সারা পৃথিবী এখন তটস্থ। তারাই কিন্তু তাদের ওখানেও প্রচুর পরিমাণে তেল আছে, কিন্তু তারা ওটাও উত্তোলন করবে না যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে শোষণ করে নিয়ে আসতে পারবে এবং পুরাটা তাদের উপরে নির্ভরশীল হবে, সেই সময় তারা তাদের তেলগুলো উৎপাদন করবে। তার উপরে এই যে গতকালকে যে আইনটা তারা করলো, এখন মানে এখানে কেউ আর বিরোধ করে নাই, মানে ৮৬ এবং ১১, ৮৬টা ভোট পড়ছে পক্ষে আর ১১টা ভোট পড়ছে বিরুদ্ধে। তার মানে বুঝতে হবে যে টোটাল আমেরিকা, আমরা এতদিন মনে করতাম যে ট্রাম্পের মাথা মনে হয় খারাপ, হ্যাঁ, সেই জন্য যখন তখন যা কিছু বলে, সকালে একরকম বলে বিকালে একরকম করে, এই বলে যে আমি হরমুজ প্রণালী আবার ছেড়ে দিচ্ছি অথবা যুদ্ধ বন্ধ করে দিচ্ছি, এই কথাগুলো বলে আমরা যারা আছি তারা বলি যে ট্রাম্পের মাথা খারাপ। ট্রাম্পের যদি মাথা খারাপ হবে তাহলে সিনেটের এতগুলো মানুষের মাথা খারাপ হবে যে না, আসলেই আমেরিকা চায় টোটাল পৃথিবীটাকে এখন তার হাতের মুঠোর মধ্যে নেওয়ার জন্য। সেই জায়গায় তারা এখন আছে এবং তার প্রভাব সারা দেশেই, মানে সারা পৃথিবীতে পড়ছে, তার অংশ হিসেবে বাংলাদেশেও এসে পড়ছে। জি, আমিরুল ইসলাম কাগুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক এজাজ হোসেন, আপনার কাছে আমি যেতে চাই। এই যে সরকার বলছে যে অস্থিরতা তৈরি করছে একটি মহল পরিকল্পিতভাবে, এই অস্থিরতার বা অস্থিতিশীল করার জন্য আসলে কারা দায়ী? কোন ব্যাপারে অস্থিতিশীল করছে? এই যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের বা জ্বালানির ক্ষেত্রে যে দেশের আর কি, প্রধানমন্ত্রী আজ একটি বলেছেন, একটি বক্তব্য দিয়েছেন যে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে দেশে। এক্ষেত্রে আপনি কি বলেন? সাধারণত আমি পলিটিক্যাল নেচারের প্রশ্ন উত্তর দিই না, ওনাকে করলেই হয়তো উনি আর ভালো দিতে পারতেন, কারণ ইজ এ জার্নালিস্ট এবং সবকিছুর খবর টবর রাখে। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো খবরই এরকম নাই যে কে অস্থিতিশীল করছে, কিন্তু এইরকম ধরনের সিচুয়েশনে, হ্যাঁ, যখন একটা এত বড় ক্রাইসিস হচ্ছে তখন ওনাদের মনে হতেই পারে যে কেউ এটা সৃষ্টি করছে কিছু একটা। হ্যাঁ, একটা জিনিস তো অবভিয়াস যে অনেকেই, স্পেশালি অপোজিশনের ওরা অন্যরা, তারা এই প্রবলেমটাকে তুলে ধরছে। হ্যাঁ, তাহলে কারণ তাদের একটা বেনিফিট হয়, হ্যাঁ, সরকারকে ইয়ে করার। হ্যাঁ, আর ভিতরে যদি কিছু হয় তাহলে সেটা মানে জানা তো খুব ডিফিকাল্ট, ঠিক না, যে ওরকম ধরনের কিছু হচ্ছে। বাট একটা জিনিস তো সত্যি, প্রবলেমটা রিয়েল। কারণটা কোথায়? হ্যাঁ, রাইট, তো প্রবলেমটা তো রিয়েল। এটা কিনা দেখেন, আমাদের যে সংকটটা আমরা যেটা দেখছি, হ্যাঁ, এই সংকটটা যদি আমরা ব্যাকে ফিরে যাই, এটা কিন্তু নতুন না, এটা একেবারে নতুন না। কিন্তু এই মানে আমরা তো আমাদের এই বাংলাদেশে কোনো একটা জিনিসে যতক্ষণ না আমরা একেবারে মানে
কিছু করতে মানে ওই অবস্থায় যদি চলে আসি যে ওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমরা কিছু করি না। হ্যাঁ, ফর এক্সাম্পল এই সরকার তো 6 মাস হয়েছে, এদেরকে কিছু বলা যায় না ওইভাবে, আমরা হয়তো 1 বছর পরে বলতে পারবো, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু করতে পারতো, অনেক কিছু করতে পারতো ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, 1.5 বছর সময় এখানে এইসব জিনিসে করার অনেক, কিন্তু তারা কিছুই করে নেই, বরঞ্চ জিনিসটাকে আরেকটু খারাপ সিচুয়েশনে নিয়ে গেছে। এইবার আপনার প্রশ্ন ভালো দিই, আমাদের গ্যাস, হ্যাঁ, এই গ্যাসের যে সমস্যাটা, এইটা কিন্তু 2015 থেকে আরম্ভ হয়েছে। হ্যাঁ, এবং আমাদের যে মাস্টার প্ল্যান, মানে ফ্যাসিস্ট আমল থেকে আসলে হ্যাঁ ওই সময়, সংকটটা দেখা এবং দিয়েছে। ওনারাই অনেক উদ্যোগ নিয়েছে, এবং লাস্ট 2 বছরে ওনারাও এই ব্যাপারে অনেক বিচলিত ছিল। বাট ওনাদের সময় কিন্তু এই দুইটাই এফএসআরইউ ছিল, তখনও কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হতে পারতো, কিন্তু তখন তো একটু নতুন ছিল, তো এটা একটু পরে গিয়ে। হ্যাঁ, তা আপনি এত পিছনে, এবং আমাদের যে একটা মাস্টার প্ল্যান আছে বিদ্যুতের, এটা 2010-এর করা, এবং সেখানে বলা আছে 2013 থেকে আমাদের এলএনজি ইম্পোর্ট আরম্ভ হবে। সেটা পরে পিছাতে গিয়ে অ্যাকচুয়াল আরম্ভ হয়েছে 18-19-এ গিয়ে, কিন্তু বলা আছে। তাহলে কেন আমরা এই কথাটা আনবো আমাদের ইয়ের মধ্যে? আমরা তো সবসময় জানি আমরা গ্যাস ব্যবহার করি, গ্যাস ব্যবহার করবো, নিজস্ব গ্যাস আছে, আমরা এলএনজি ইয়েটা কেন আনবো? তো এলএনজি ইয়েটা একদম মাস্টার প্ল্যানেই বলা আছে, তার মানে 2010 থেকেই আমরা বুঝে গেছি যে আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে, আর ফুরিয়ে যাবে। এখন আপনি একটা জিনিস ব্যবহার করছেন, তো আপনি একটা জিনিস ব্যবহার করলে এটা কমবে না, তো কমতে কমতে এমন একটা জায়গায় যাবে সেটা প্রায় শেষ। তা এটা এখানে করণীয়টা কি? করণীয় হলো আপনাকে, আমরা যেটা বলি, গ্যাস অনুসন্ধান, এক্সপ্লোরেশন, এইটা আরম্ভ করতে হবে। কি কারণে আমরা জানি না সম্পূর্ণটা, যে এই আওয়ামী লীগ সরকারের সময় তারা গ্যাস এক্সপ্লোরেশনটা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে। অলমোস্ট এই একটা দুইটা যা লোক দেখানোর মতো করতো, বাট বলতে গেলে আমরা ধরতে পারি আওয়ামী লীগ আমলে গ্যাস এক্সপ্লোরেশন হয় নাই। তাহলে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট একটা গ্যাস আছে, সেখানে কি জ্বালানি নীতির কোনো ভুল ছিল, বা ভুল জ্বালানি নীতি আসলে ওনারা অ্যাপ্লাই করেছিলেন, এরকম কোনো সমস্যা ছিল? আমি বলবো ডেফিনেটলি ভুল জ্বালানি নীতি। কারণ হচ্ছে যে ওনাদের একটা ধারণা ছিল যে আমাদের যদি গ্যাস না থাকে তাহলে আমরা এলএনজি আমদানি করে এটা মেটাতে পারবো, তাদের এই ধারণাটা ছিল। এবং তারা ভেবেছে যে আমাদের দেশের স্থলভাগে অ্যাটলিস্ট, হ্যাঁ, আর গ্যাস নাই, আর পেলেও খুব সামান্য কিছু পাবো, আর গভীর সমুদ্রের ইয়েটা অনেক কমপ্লিকেটেড। হ্যাঁ, আপনি দেখেছি তো কমপ্লিকেটেড, এইবার এখন গেছে, আশা করছি আমরা বিড পড়বে, কারণ 24-এ যেটা হলো কিছুদিন আগে, সেটা কিন্তু একেবারে কোনো বিড পড়ে নাই, মানে কেউ বিডই করে নাই। হ্যাঁ, পেপার কিনেছে কিন্তু বিড করে নাই। হ্যাঁ, তবে তারা কারণ দেখিয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট একটা আনস্টেবল সিচুয়েশন, এই অবস্থায় আমরা কোনো সরকারের সাথে চুক্তি করব না, ওইটাতে তারা বিড করে নাই। বাট এইবার অলরেডি গেছে, যতগুলা এই ক্লজ ছিল যেখানে তাদের এগেনস্টে ছিল কিংবা তাদের জন্য ভালো ইনসেন্টিভ ছিল না, এগুলো সব শুধরানো হয়েছে। এইটা এখন ইনভেস্টরদের জন্য অত্যন্ত একটা ভালো ডকুমেন্ট। তো আমি জানি, আমি অবশ্যই বিশ্বাস করব যে এখানে বিড পড়বে। তাহলে এটা যদি বিড হয়, তাহলে আমাদের গভীর সমুদ্রে, যেটা আমরা এতদিন করতে পারি নাই কিছু, উনি যেটা বললেন, ওইটা আরম্ভ হতে পারে যদি এটা বিড পড়ে। একটা ছিল যে ওখানে একবার করা হয়েছিল 13-র দিকে, সেটা কনকো ফিলিপস একটা পেয়েছিল, নিচে স্ট্রাকচার পেয়েছিল, এবং ওরা ড্রিল করতে রাজিও ছিল, কিন্তু বলল যে তখনকার চুক্তিতে গ্যাসের দাম যত বলা আছে, এই দামে, এই প্রাইসে ওরা পারবে না। তখন আওয়ামী লীগ সরকারকে বলেছিল যে তোমরা যদি বাড়াও এতখানি, তাহলে আমরা এখানে করব, আমরা প্রসিড করব। আওয়ামী লীগ সরকার বলেছে কন্ট্রাক্টে যা বলা আছে, হ্যাঁ, তার বাইরে আমি কি করে যাই? হ্যাঁ, তো ওরা যায় নাই, ওটা করে নাই, পরে এটা করে গেছে, বলে গেছে। পরে যখন ক্রাইসিস খুব গভীর হয়ে গেছে, তখন আওয়ামী লীগ সরকারের সময় ওনারাই ফিল করেছে যে আমাদের কিছু করণীয়, এবং তারাই কিন্তু এই যে 50টা ওয়েল আর 100টা ওয়েলের প্রোগ্রামটা চালু করে দিয়ে গেছে, এবং অল্প অল্প করে চলছিল। তারপরে ইন্টারিম গভর্নমেন্ট এটাকে একটু বেগবান করেছে, এই সরকার এসে এখন ফুল স্পিডে চলছে। ফুল স্পিডে চলা মানে হচ্ছে যে এটা যদি সাকসেস হয়, তাহলে আমরা বছরখানিক মধ্যে আমরা কিছু গ্যাস পাবো।
হ্যাঁ, আমাদের তো নিজস্ব রিজার্ভ খুব কুইকলি ডিপ্লিট করে চলে যাচ্ছে। তাহলে এইটা হয়তো ওই ওই স্টপ ওইটাকে ঠেকাবে, কিন্তু আমাদের যেই বড় আকারের যে গ্যাস দরকার, এইটা তো এটার জন্য তো আমরা এখন এলএনজির উপরে নির্ভরশীল। হ্যাঁ, আর কোথা থেকে আসবে সেটা? অফশোরে যদি আরম্ভ হয়, অফশোরে যদি আরম্ভ হয় সবচেয়ে আর্লিয়েস্ট আমরা 5 বছর আর্লিয়েস্ট, বাট সেটাও সম্ভব না। সবাই বলে 8 থেকে 10 বছর লাগবে ওখান থেকে গ্যাস পেতে। তাহলে এই সময়টুকু আমাদেরকে ব্যয় করতে হবে এমনভাবে যাতে করে আমাদের যে অর্থনীতির উপরে, ডলারের উপরে, আমার ফরেন রিজার্ভের উপরে যেন চাপ কম পড়ে। তো সেটা করতে গিয়ে ইন্টারিম গভর্নমেন্টও যেটা করেছে, এই সরকারও প্রথম দিকে যেটা করেছে, তারা একটু আস্তে আস্তে মুভ করছে যাতে আমাদের বেশি এলএনজি ইম্পোর্ট করতে না হয়, ডলার সাশ্রয়। কারণ আপনি দেখেন কিন্তু একটা ভালো কাজ করেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা হচ্ছে আমাদের রিজার্ভটাকে বাড়িয়েছে। $20 বিলিয়ন ইয়েতে নেমে গেছিল, ওটাকে বাড়িয়ে এখন নাকি 33-এর উপরে চলে গেছে। হ্যাঁ, তাহলে এটা তো ভালো কাজ, অফকোর্স ভালো কাজ, কিন্তু এই পিরিয়ডে আমাদের শিল্পের সাংঘাতিক ক্ষতি হয়েছে, সাংঘাতিক ক্ষতি হয়েছে, এবং এইটা এখন চলমান। তো এই সরকার এসে এই হোয়াট এভার ইট ইজ, অ্যাক্সিডেন্ট হোক যেই হোক, এটার কারণে তারা বলে দিয়েছে যে আমরা আরেকটা এফএসআরইউ ডেফিনেটলি কিনবো, এবং অন্যান্য কিছু কিছু জিনিস বলছে, মিয়ানমার থেকে গ্যাস আনবো, এটা করবো, মালয়েশিয়া থেকে আমরা আইএসও ট্যাঙ্ক আনবো, নানাবিধ প্রোগ্রাম নিচ্ছে। কিন্তু আমরা আসলে সময় সাপেক্ষ না, এটা সময় সাপেক্ষ না। এটা কি বলে, ওই মিয়ানমার মালয়েশিয়া থেকে আনা, মিয়ানমারেরটা সময় সাপেক্ষ, কিন্তু ওদের নাকি এলএনজি ফ্যাসিলিটি আছে, তো ওরা যদি চায় তাহলে ওখান থেকে দিতে পারে, পরে পাইপলাইন হবে। বাট কিন্তু আপনি যেটা বলেছেন, আমি সময় সাপেক্ষই ধরবো, আমি এটাকে এটাকে। জি, অধ্যাপক এজাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি বিরতি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আমিরুল ইসলাম কাগুজি, আমি আপনার কাছে যেতে চাই। যেমনটি বলছিলাম ডক্টর এজাজকে, যে আসলে প্রধানমন্ত্রী আজকে বক্তব্য দিয়েছেন যে জ্বালানি সংকট নিয়ে মানে সংকটের মূল যে কারণ সেটা হচ্ছে অতীতের ভুল ও অপরিকল্পিত সিদ্ধান্তের কথা উনি জানিয়েছেন। আসলে বাংলাদেশের জ্বালানি খাতের কোন ভুল সিদ্ধান্তের খেসারত আসলে এই সরকারকে আসলে বইতে হচ্ছে? আপনার বিশ্লেষণ কি বলছে? আপনাকে ধন্যবাদ। আমি এজাজ সাহেব একটু বলে আসছিলেন যে এই বছরের 24 মে কিন্তু এই দরপত্রটা, আন্তর্জাতিক দরপত্রটা ওপেন করা হয়েছে। আচ্ছা, এখন 24 মে এইবারই গভর্নমেন্ট যে নির্বাচিত হয়ে ওত নিলেন হচ্ছে 17 ফেব্রুয়ারি। আচ্ছা, উনি বলছেন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট মানে থাকাতে হয়েছে, কেউ চুক্তি করতে আসে নাই। আসলে বিষয়টা ঠিক, ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু কোনো মেয়াদ নেই। এই মেয়াদ না থাকার কারণে আন্তর্জাতিকেরা তো বিশাল ইনভেস্টমেন্ট, 2-1 টাকা না, ফলে এরা ইনভেস্টমেন্টটা চায় এইরকম কোনো একটা গভর্নমেন্টের সাথে করতে চায় যারা স্টেবল, এবং অ্যাটলিস্ট তাদের একটা সময় থাকবে, মেয়াদ থাকবে, অন্তত 5 বছর যদিও হয়, তাহলে 5 বছরের মধ্যে তাদের এই খনন কাজ হোক আর যাই হোক না কেন, তারা ইনভেস্ট করতে পারবে, এবং এখান থেকে যদি তারা বেনিফিট পেয়ে যায় তখনই তারা তো করবেই। তো সেই কাজটাই কিন্তু আমাদের গত 16-17 বছর ধরে কিন্তু একটাও হয়নি। 16-17 বছর ধরে শুধু এই যে সমুদ্র বিজয়ের কথা আমরা শুনছি। উনি যেটি বলছিলেন যে 2015 সাল থেকে আসলে এই ধরনের সমস্যা, না, সমস্যা ওইটা না। আমরা তো 2015 তারও আগে থেকে যেতে হবে। আমাদের তো অফশোরে যে ব্লকগুলো আছে 26টা, এখানে কোনো না কোনো এক জায়গায় তো আমরা এক্সপেরিমেন্ট করতে পারতাম, বা আমাদের যেহেতু যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা এই কাজগুলো করে, কূপ খনন করে, তাদের সাথে হ্যাঁ ঠিক আছে, দরকার হলে আমরা ছাড় দেবো, তাদের দেবো, কিন্তু আমার ডলার ব্যয় করে তো আমার তো যদি এখানে থাকে তারা পাবে, আর যদি না থাকে তাহলে তো অন্য ব্যাপার। কিন্তু আমার তো থাকলে পরে আমি দিতে পারি, কিন্তু আমি আমার ডলার খরচ করে যে এই যে এলএনজি আনা, তারপরে নির্ভরশীল হয়ে পড়া অন্য দেশের উপরে, যে এখন যে আমি বললাম মানে এই 70 লাখ থেকে 90 লাখ এর মধ্যেই উঠানামা করে আমাদের এই শুধু জ্বালানি আমদানি করতে হয়, পুরাটাই ডলার দিয়েই করতে হয়। তো এইটার উপরে তো অন্তত চাপ কম হতো, সেই চাপটা আমরা কমাতে চাইনি। তার কারণ হলো সবচেয়ে মানুষের চোখ থাকে এটার উপরে কম, মানে এইখান থেকেই বেনিফিটটা নেওয়া যায় বেশি, মানে টাকা পয়সা এখান থেকে নিয়ে ডলারগুলো বাইরে পাচার করা যায়। গত 15-16 বছর ধরে এই কাজটাই করা হয়েছে। আপনার অনেক সময়, আপনি যেহেতু সংবাদপত্রের সঙ্গে আছেন এবং ছিলেন, আমি তো মানে কয়েকটা সংবাদ খুব অ্যালার্মিং ছিল, শুধুমাত্র যে জ্বালানি আমদানি করেই টাকা পয়সা বাইরে ওভার ইনভয়েস আর কি বলে
আমাদের কম করেও যখন পাঠায় এই টাকা পয়সাগুলো, তো এই সময় ডলার বাইরে যখন যায় ওগুলো আর আনে না। এক বছরে গেছে শুধুমাত্র $10 বিলিয়ন তারা ফেরত আসার কোনো খবর ছিল না। এটা গেছে আমাদের এখান থেকে এই যে তৈরি পোশাক রপ্তানি করে গেছে, এর আগে গেছে এই যে জ্বালানি আনার সময়। তো এইটার উপরে যখন নজর থাকে, অনেকেই সব মানে মানে আমরা গত 15-16 বছর ধরে শুধুমাত্র স্বাধীনতার চেতনা বিক্রি করছি আর টাকা বিক্রি করছি, টাকা বা ডলার আমরা বাইরে দিয়েছি। 17 বছরে আপনার প্রায় 28 লক্ষ কোটি টাকা শুধু এইভাবেই আমাদের দেশ থেকে চলে গেছে এবং ডলারই চলে গেছে। সেই ডলারের মানে আমাদের রিজার্ভ কোন জায়গায় চলে আসছিল? $14 বিলিয়ন। অথচ তারা যখন ক্ষমতায় আসছিল আওয়ামী লীগ, সেই সময় $53 বিলিয়ন ছিল আমাদের রিজার্ভ। কোথায় 53 আর কোথায় চলে আসছে $14 বিলিয়ন। এই পুরাটাই শুধুমাত্র বাইরে মানে পাচার করা হয়েছে। কাদের মাধ্যমে? এই বড় বড় কোম্পানি যারা বাংলাদেশের স্বাধীনতার কথা বলে অথচ কেউ বাংলাদেশের নাগরিক না। এই যে এস আলম বলি, সামিট গ্রুপ বলি, এরা কেউ বাংলাদেশের নাগরিক না। বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে তারা বাংলাদেশের মানে প্রেমিক সাজতে চায়। তো এই প্রেমিকরা কি করছে? আমাদের বাংলাদেশটাকে লুটপাট করে দিয়েছে। এখন বর্তমান যে সরকার আসছে 6 মাস হোক আর যাই হোক, তারা তো এসেই উদ্যোগটা নিয়েছে যে আমাদের এখন এই কাজটা করতে হবে, যে কারণে 24শে মে ওনারা দরপত্র ওপেন করে দিয়েছেন এবং মনে হচ্ছে যে 30শে নভেম্বরের মধ্যে তারা 5টা কোম্পানি ইতিমধ্যেই তারা আগ্রহ প্রকাশ করেছে। তারা যদি এখানে আসে তাহলে জ্বালানির যদি সাশ্রয়টা পাওয়া যায়। আর সরকারকে আমি বলবো যে শুধুমাত্র এই জ্বালানির উপরেই নির্ভর করলে চলবে না। আমাদের এখানে বিশাল একটা সম্পদ আছে, সেটা হচ্ছে রিনিউয়েবল, নবায়নযোগ্য যে জ্বালানি, সেটার উপরেও তো আমরা জোর দিতে পারি। আমাদের বিশাল এরিয়া আছে, এই সুইজারল্যান্ড বা এই যে সমস্ত জায়গায় যারা নবায়নযোগ্য জ্বালানি দিয়ে তাদের পুরা সময়টা চালায়। আমার এখানে কি করতে পারি না? আমার এতগুলো মসজিদ আছে, আমার এতগুলো বিল্ডিং আছে, স্কুল আছে, সেই সমস্ত স্কুলের ছাদে আমরা যদি সরকার চায় যে এইখানে আমরা কিছুটা ইনসেন্টিভ দিয়ে এই জায়গাগুলোতে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে চলে যেতে পারি। সমুদ্র উপকূলে যদি আমাদের দিকে তাকায় দেখেন, সে সমস্ত জায়গায় এই যে এখন মাছ চাষ হয় যে জায়গাগুলোতে বিশাল এরিয়া, আপনি যে ওই যে আইল দেয়, এটা হচ্ছে মানে প্রত্যেকটা ঘেরের পাশ দিয়ে, এই আইলের উপর দিয়ে আপনি চলে যান। অস্ট্রেলিয়া একবার মনে হয় এটার উপরে গবেষণা করার পরে তারাও বলেছিল যে এখানে রিনিউয়েবল এনার্জি মানে সাস্টেইন করতে পারে। তাহলে আমরা কেন সেই সমস্ত জায়গায় যাইনি? তার কারণ হলো যে আমরা দেশের উন্নয়নের কথা চিন্তা করি নাই। চিন্তা করেছি যে আমরা কিভাবে ব্যক্তিগতভাবে বেনিফিটেড হতে পারি, টাকা পয়সা বাড়িয়ে কই। এই যে যারা গেছে, এই যে যারা গত 15-16 বছর ধরে এখানে শাসন শোষণ করেছে, তারা বাইরে কিন্তু কেউ খারাপ নেই, খুব শান শওকতে আছে। একজনের 5টা 7টা বাড়ি, 20টা 25টা বাড়ি। এই যে সাইফুজ্জামান জাভেদ যে ভূমিমন্ত্রী ছিল, লন্ডনে শুনি তার এত বাড়িঘর যে তার আর কোনো কিছু করতে হবে না। তার 14 পুরুষ যদি ওইখানেই পড়ে থাকে কিচ্ছু করতে হবে না। সবচেয়ে বড় লম্বা কথা বলতো এবং সকাল থেকে উঠেই সন্ধ্যা পর্যন্ত গালিগালাজ করতো ম্যাডাম খালেদা জিয়াকে। এই যে হাসান মাহমুদ যে সারাক্ষণ মানুষকে হাসাতো, সেই এখন বেলজিয়ামে তার সবচেয়ে বড় 12 না 13টা বাড়ি তার ওখানে। এইভাবে তারা লুটপাট করেছে। লুটপাট করার কারণে তারা আজকে বাইরে যে ভালোভাবে আছে। এই যে আপনারা দেখছিলেন যে 5 তারিখে 5ই আগস্ট একটা অডিও শুনেছেন, সেখানে হ্যাঁ, তো সেখানে দিল্লিতে বসে দিল্লি আমাদের সাথে এমন আচরণ করেছে যে এখানকার সরকার মানে জনগণের সাথে তারা সম্পর্কটা বিল্ড আপ করে নাই, করেছে একজন ব্যক্তির সাথে। সেই ব্যক্তিকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য তারা সমস্ত রকম কাজ করে যাচ্ছে। এবং যেখানে বলা হচ্ছে যে একজন দণ্ডপ্রাপ্ত, এই দণ্ডপ্রাপ্তটা কিন্তু আমাদের মুখের কথা না, এটা হচ্ছে বাংলাদেশের এই যে জুলাই আন্দোলনের সময় যারা মানে নিহত হয়েছিল প্রায় 1400, এটা হচ্ছে জাতিসংঘের হিসাব এবং জাতিসংঘ থেকেই বলা হচ্ছে যে এটার বিচার হওয়া উচিত, এটা একটা গণহত্যা। সেই গণহত্যাকারী দণ্ডিত আসামিকে তারা মানুষের মানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিচ্ছে। এটা হচ্ছে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের এক ধরনের মানে দাদাগিরি সুলভ একটা আচরণ। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার সঠিক জবাবটা দেওয়া হয়েছে যে একটা ক্লায়েন্ট স্টেট এখন না বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে জানে এবং সেটাই বলা আছে যে কারোর একটা অনুগত দেশ হিসাবে বাংলাদেশ থাকতে চায় না। বাংলাদেশ তার 18 থেকে 20 কোটি জনসংখ্যার যে দেশ,
এই দেশের সঙ্গে কেউ চোখ তুলে কথা বলার সাহস পায়? প্রত্যেকটা মানুষ, আমি বলবো যে 20 কোটি ব্রেন যদি কাজ করে, 20 দুগুণে 40 কোটি হাত যদি কাজ করে, বাংলাদেশের মতো একটা জায়গা, সিঙ্গাপুরের থেকে আরো অনেক জায়গায় অনেক উপরে যাওয়ার সমস্ত রকমের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা কিন্তু পারছি না সেই জায়গায় যেতে। আমাদের বিগত সরকার যেভাবে বাংলাদেশকে একেবারে একটা নীতিহীন জায়গায় নিয়ে চলে গেছেন, এই যে আমরা আজকে এলএনজির উপরে এত নির্ভরশীল হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, আমরা একটা বাইরের উপরে নির্ভরশীল হয়ে গেলাম। এটা কোনো দিন আমদানি নির্ভর, গ্যাসের কি বলে জ্বালানি আমদানি নির্ভর হয়ে গেলাম, গ্যাস জ্বালানি সবকিছুই। তাহলে এটা হয়ে গেলে কি হবে কি, আমার ডলারের উপরে চাপ পড়ছে। আমার এইখানে জনশক্তিকে, এই যে বড় বড় অবকাঠামো, এই বড় বড় অবকাঠামো করতে যায় বড় বড় দুর্নীতি করা হয়েছে। এইটা যদি আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার খাতে যদি, শিক্ষা ক্ষেত্রে যদি আমরা তাদেরকে বিনিয়োগটা করতে পারতাম, আজকে এই যে 15-16 বছরে এতদিন আমরা স্কলার পেতাম, আমরা বড় বড় স্কলার পেতাম যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারতো, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এ পর্যায়ে আমি একটি বিরতি দিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যার ইচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। অধ্যাপক এজাজ হোসেন, আপনার কাছে যেতে চাই। এলএনজি সরবরাহের যদি আসলে সাময়িক সমস্যা হয়, যদি গ্যাস সংকট তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের জ্বালানি নিরাপত্তা কতটা আসলে ভঙ্গুর? জ্বালানি নিরাপত্তা বলতে যেটা বোঝায় সেটা বেশ, আমি যেটা বলছিলাম অনেক আগেই আমাদের কমে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা কোনো রকমের জ্বালানি নিরাপত্তায় নেই। তার কারণ হচ্ছে যে আমাদের যে ডিমান্ড, হ্যাঁ, সেই ডিমান্ডের থেকে অনেক কম আমরা সাপ্লাই করতে পারছি। হ্যাঁ, যেরকম ধরেন আমাদের গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের এই সমস্যাটা এত বড় কেন হলো? কারণ আমরা তো অলরেডি 30% ঘাটতিতে, মানে এখন যেটা ঠিক হবে, এই ঠিক হওয়ার পরেও আমাদের 30% ঘাটতি। কিভাবে? আমাদের প্রায় 3800 থেকে 4000 MMCFD আমাদের প্রতিদিন লাইনে দরকার। হ্যাঁ, কিন্তু ওনারা দিতে পারছে 2600, ধরেন 600-700। হ্যাঁ, তাহলে 1200, 1300, 1400 যাই বলেন না কেন, এইটার ঘাটতি নিয়েই আমরা চলছি। এই পুরা ঘাটতি কিন্তু এই ইয়েতে কি বলে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও ছিল। এই 1000 মেগাওয়াট ঘাটতি কিন্তু আওয়ামী লীগের সময়ও ছিল, এবং আওয়ামী লীগের সময় থেকেই এই সমস্যাটা আরম্ভ হয়েছে। শেষের দিকে তারা বুঝতে পেরেছে হ্যাঁ যে এটা বিরাট একটা সমস্যায় করেছে, এবং তারাই কিন্তু বললো যে, আমি বললাম যে 50টা ওয়েল 100টা ওয়েল ড্রিলিং করবে, রিনিউয়েবল এনার্জি কথা তারাও কিন্তু বললো, তারাই প্রথমে বললো কিন্তু, কারণ আমরা সবাই চাপ দিলাম, আমরা সবাই আপনারা চাপ দিলেন, আমরা চাপ দিলাম, তখন তারা এটা অ্যাডমিট করলো যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, আমাদের গ্যাস এক্সপ্লোশন করা উচিত ছিল, এটা করা হয়নি, এবং রিনিউয়েবলটা করে নাই, তারাই স্বীকার করলো। ওইভাবে ঢালাও করে স্বীকার, কিন্তু মোটামুটি স্বীকার করেছে। তো ওরা একটা প্রোগ্রাম দিল, তারপরে তো ওরা চলে গেলেন। যখন চলে গেল ইন্টারিম গভর্নমেন্টটার অ্যাকচুয়ালি বড় কিছু দায়িত্ব ছিল, হ্যাঁ, যেগুলো আমি বললাম যে পালন করেনি। এখন কথা, এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এই অ্যাক্সিডেন্টটা তো 6 মাস আগেও হতে পারতো, তাহলে এটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে পড়তো, ঠিক না? তো ওরা যেটা করেছে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবচেয়ে বড় যে কারণে আমরা এত সাফার করছি, একটা এফএসআরইউ যেটা বলে, হ্যাঁ, এখন তো সবাই এফএসআরইউ জানে, সাধারণ এফএসআরইউ বোঝে বাংলাদেশ, আর বোধহয় পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এফএসআরইউ বুঝবে। তো একটা এফএসআরইউ আমাদের যেটা বলে অর্ডারে ছিল, পাইপলাইনে ছিল, বুঝেছেন তো? আমরা যেই ইন্টারিম গভর্নমেন্ট যেদিন আসলো, তো আমার যদি এত বড় ক্রাইসিস থাকে, এত বড় হতে পারে আজকে, যে তাহলে আপনি ওইটা কি বাতিল করে দিবেন? বাতিল কেন করা হলো? বাতিল করা হলো দুটো কারণে। একটা হচ্ছে ওইটা আর ছিল যে উদ্যোক্তা, সেটা হচ্ছে সামিট গ্রুপ। তাহলে বুঝতে দিতে পারে, সামিট ওয়াজ এ ভেরি ইমোশনাল ওয়ার্ড, ঠিক না? এর আগে সরকার ওটা সামিট গ্রুপের কে বলে করা। আচ্ছা, প্লাস হচ্ছে কি, ওনারা এসেই যেটা করলো, একটা আইন ছিল স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, হ্যাঁ, যেটা টেন্ডার ছাড়াই সব, এগুলো সব টেন্ডার ছাড়া হয়েছে, তো সেই কারণে এরকম এত হয়েছে। তো ওই টেন্ডার ছাড়া এটাও দেয়া হয়েছে, তো তাহলে ওইটাও বিতর্কিত। তারপরে তখনকার সময় যিনি ছিলেন অ্যাডভাইজার, উনি বলেন না, আমি টেন্ডার ছাড়া আমি কোনো কিছু করব না। প্রথমত এটা বাতিল করলোই, তারপরে টেন্ডার ছাড়া করবো কিছু না। এইসব জিনিসপত্র আপনি টেন্ডার করেও সুষ্ঠুভাবে করতে গেলে 2-2.5 বছর লেগে যায়। হ্যাঁ, তো ঠিক আছে, 2-2.5 বরং তো 1.5 বছর কাটালেন, হ্যাঁ, এবং উনি ওটা ক্যান্সেল করলেন। এত ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা বারবার ওনাকে বলেছি, আর জার্নালিস্টরাও বলেছে, সবাই বলেছে এটা কিছু করেন, এটা কিছু এটা করে রাখেন, এটা
ওনারা কিছুই করেন না। হ্যাঁ, ওটা কিছুই করেন না। উনি আমাকে আমি যেটা খবর হয়েছে আমাকে বলছিল, পেট্রো বাংলার চেয়ারম্যান বলছিল ওই সময় 6 মাস পরে, যে আমরা যদি এইটা টেন্ডার করে করি তাহলে এটা 2.5 বছর লাগবে, আর যদি আমরা G2G করি তাহলে আমাদের একটা আর 1.5 বছরে করব। তো কিছু একটা করেন, হ্যাঁ ঠিক আছে 1.5 বছর লাগবে, আমি ওই 1.5 বছর লাগবে বলে আমি কিছুই করলাম না, সেটাই হলো। কিছু হলো না, এই সময় চলে আসলো এরা এখন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে এই বড় একটা যদি অ্যাক্সিডেন্ট না হলো এটা চলতো। কিন্তু ওনাদের একটা উদ্যোগ ছিল, এই বিএনপি সরকার এখনকার, তারা এটা কাজ করছিল কিন্তু একটু স্লোলি কাজ করেছে। কারণ আমি শুনেছি এর মধ্যে নাকি একটা ক্যাবিনেটে গেছিল কি একটা সমস্যা হয়েছিল। তাহলে কথা হচ্ছে যে এটা তো 1 মাসের ব্যাপার, ঠিক না? এটা তো এখন যেটা ওনারা যেটা করলেন খুবই ভালো উদ্যোগ নিয়েছে। ইমিডিয়েটলি ওনারা বললে যে চাইনিজদের সাথে একটা করে দিচ্ছে 1.5 বছর। তাহলে অ্যাটলিস্ট আমি জানি এখন থেকে 1.5 বছরের মাথায় আমি আরেকটা FSRU পাবো। হ্যাঁ, তাহলে এখন যে সিচুয়েশনটা আছে তার থেকে আমি ধরেন আরও কি বলে 10%, 15%-এর মতো আরও বেশি আমরা গ্যাস পাবো। তাতে যেটা হবে কি, এইরকম অ্যাক্সিডেন্ট হলে ওই অসুবিধা হবে না। সেক্ষেত্রে কি আমরা আমদানি নির্ভর হয়ে যাচ্ছি না? আমরা তো আগে থেকে আসলে আমদানি সেইটা নির্ভর। উত্তর তো আরেকটা, ঠিক না? জি। আমরা তো আমদানি নির্ভর হয়েই আছে, এবং আমদানি নির্ভরটা যে কত খারাপ পর্যায়ে চলে গেছে সেটা আপনার একটা উদাহরণ দিই। 10 বছর আগে আমরা সব কিছু মিলে আমরা 25% আমদানি করতাম, মানে জ্বালানি বিদ্যুৎ সব মিলে 25%। এখন এটা 65 হয়ে গেছে। এবং আমাদের যে হিসাব, যদি আমরা আর কিছু না করি, এটা থেকে যদি না বাড়াবার চেষ্টা করি, তাহলে প্রতি বছর 3 থেকে 5% বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে আপনি দেখেন 90% হতে কতদিন লাগে? একেবারে তো শূন্য হবে না, কিন্তু কিছু গ্যাস তো থাকবেই, আর রিনিউয়েবল তো আমরা করছি, তো একেবারে 90%। তো 90% একটা দেশ যদি ডলার খরচা করে এটা আমদানি করার চেষ্টা করে, এটা অলমোস্ট অসম্ভব একটা জিনিসের দিকে চলে যাচ্ছে, স্পেশালি আমাদের মতো দেশ। ওকে, তাহলে আমরা এই জায়গায় নিজেকে আনলাম কেন? ওই যে উনি ওই যেটা বললেন, হ্যাঁ, তাহলে এটা কি তারা দেখে না? নীতি নির্ধারক না, এগুলো তো সব রিটেন, এগুলো তো অনেক রকম ডকুমেন্ট আছে, আমরা লেখালেখি করেছি, আমরা বলেছি, ওনারা বলেছেন, এটা তো ইটস অল দেয়ার। এখন যারা এটা নিয়ে সিদ্ধান্ত নেবেন, এটা নিয়ে পলিসি করবেন, তারা যদি ঠিকভাবে এগুলা নিয়ে বুঝে এগিয়ে না যায়, হ্যাঁ, আর কি করার? দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, তো যাই হোক, ওই সরকার অনেক কিছু করেছে, কিছু আমরা জানি, কিন্তু আমরা সবসময় বারবার বলছি যে 2টা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। সেটা কি? একটা হলো ব্যাংকিং, আর একটা হচ্ছে এনার্জি। এবং আপনি দেখেন যে লুটপাটের কথা যতই বলা হয়, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার হিসাব, অ্যাকচুয়ালি বস্তা করে কত বাই টাকা নেওয়া যায়, ঠিক না? যায় না। হ্যাঁ, এগুলোর মাধ্যমে ওনারা সব টাকা নিয়েছে। সো ব্যাংকিং সেক্টরকে একদম ধ্বংস করেছে, আর এনার্জি সেক্টরকে ধ্বংস করেছে। তাহলে আসার সাথে সাথেই ইন্টারিম গভর্নমেন্ট এই 2টাকেই হাত দেওয়া উচিত। তারা ব্যাংকিংয়ে কিছুটা হাত দিয়েছে, এনার্জিতে তেমন কিছু হাত দেয় নাই। ওনারা বলছে কোনো রকমে আমরা চালিয়ে যাব। এই কোনো রকমে চালিয়ে গিয়ে তো আরও 1.5 বছর খাপন হলো। তাহলে একটা সিচুয়েশন যেটা খারাপ, ওটা আরও 1.5 বছর আরও খারাপ হবে। এখন এই জিনিসটা এসে আজকে আমাদেরকে হিট করেছে। হ্যাঁ, এখন আর সরকারের আর কোনো বিলম্ব করার সময় নেই, সব দিক থেকে এটা ট্যাকল করবে, এবং তারা আরম্ভও করেছে। বিকল্প ব্যবস্থা আসলে ওনারা কি দিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছে, সেটা বলবো। হ্যাঁ, বিকল্প মানুষের মধ্যে যেটা হচ্ছে যে ওই যে আমি বললাম, আমাদেরকে তো আমদানি নির্ভরতা কমাতে হবে। তো আমদানি নির্ভর কমাতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমাদের নিজস্ব গ্যাস আবিষ্কার করা। তা আবিষ্কারটা আমি বললেই হবে না, এটার মধ্যে চান্স আছে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি এই প্রচেষ্টাটাকে বেগবান করছেন। দ্যাট ইজ আমাদের এক্সপ্রেশন। সত্যিকার অর্থে এখন বেগবান হয়েছে। হ্যাঁ, ডিপ ড্রিলিং হচ্ছে, অনেক জায়গায় নতুন ড্রিলিং হচ্ছে, অনেক এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটি গোয়িং অন। এই আমাদের অনশোরে শেভরন একটা প্রোগ্রাম দিয়েছে, ওদেরকেও পারমিশন দেওয়া হবে। অনশোর যেটা বলি আমরা, স্থলভাগে বেশ অনেকখানি ড্রিলিং হচ্ছে, আরও হতে পারে, এবং তারা বলেছে আমরা এগুলোও খুলে দেবো যাতে ড্রিলিং হয়। তাহলে এখান থেকে গ্যাস পেতে হবে। বাট আপনি যেটা বললেন, এগুলোও তো সময় সাপেক্ষ, অত না এই অপশনের মতো, বাট এইটাও আপনি পেলে, যেগুলো ওয়ার্ক ওভারের মাধ্যমে উঠে আসছে সেগুলো 1 বছরের মাথায় পেয়ে যাচ্ছেন, আর যেগুলা একটু ধরেন ইজিলি ডেভেলপ করা যায়, ইজিলি এক্সপ্লোর করা যায়, ওগুলো ধরেন 1, 2, 3 এরকম করে পাওয়া যাবে। এই যদি পাই, তাহলে আমরা এই আমদানি যেটা
করছি এখন, ধরেন আরেকটা এফএসআরই হলে কিছুটা বাড়বে, আপনি যেটা একদম যথার্থই বলেছেন, আমদানির মতো বাড়ছে, ইয়েস, কিন্তু আমরা একটু একটু সিকিউর হচ্ছি যে আমার আমার ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য আমি গ্যাসটা পাবো, ওইটুকু করতেই হবে। হ্যাঁ, মানে আরেকটা এফএসআরইউ আমাদের একেবারে এসেনশিয়াল ছিল, একটা হলো যে অ্যাক্সিডেন্টটা হ্যান্ডেল করা, আরেকটা হচ্ছে এত শর্টেজ গ্যাস আমাদের বিভিন্ন জায়গায়, সেটাকে ওখানেও একটু বেশি কারণ আমরা গ্যাস তো এলএনজির দেওয়া উপর প্রয়োজন নির্ভরশীল এখন একটু এখন ইয়েছে, এবং আরেকটা বাড়বে, এবং ওনারা তো বলছে আরো দিবেন, তো ওইটা অ্যাফোর্ড করতে পারবেন নাকি সেটা ওনাদের দেখতে হবে। তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটি যদি চালাতে হয় তাহলে আপনার ইন্ডাস্ট্রিটা ভালো, কারণ আমাদের তো রেমিটেন্সে যা আসে এটা মোটামুটি ফিক্স, তাহলে যেটা বাড়তে পারে যে যেটা কমে গেছে সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট। তাহলে এক্সপোর্টকে ঠিক রাখতে আমার গ্যাস দিতে হবে, তাহলে গ্যাস দিতে গেলে আমার এলএনজি ইম্পোর্ট করতে হবে, তাহলে দেখেন একটার সাথে একটা ভীষণভাবে কানেক্টেড। তো এটা ইকোনমিস্টদের একটা গুরু দায়িত্ব যে তারা এটা হিসাব করে দেখবে যে আসলে কতখানি গ্যাস আমরা ইম্পোর্ট করলে দিলে, হ্যাঁ, একটা পয়েন্ট আছে যেটার বেশি দিতে গেলে আপনি যেটা আমদানি নির্ভর এর কারণে আমাদের বেশি ক্ষতি হবে, আরেকটা পয়েন্টের নিচে থাকলে আমাদের ইন্ডাস্ট্রি না চললে আমাদের ক্ষতি হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা জিনিস বলি, ওরা আরেকটা জিনিস করেছে, ওরা বলেছে 20% রিনিউয়েবল বা এটা যদি করতে পারে সত্যি, এটা একটা আমূল পরিবর্তন হবে আমাদের এলএনজি। পাকিস্তান তো প্রায় $6 বিলিয়ন আমদানি কমিয়ে ফেলেছে এলএনজি, হ্যাঁ, এই রিনিউয়েবল করে। তাহলে সঠিক পথে আছে, কিন্তু আমরা সবসময় যে বলি ইমপ্লিমেন্টেশন ইজ দ্য নেম অফ দ্য গেম। হ্যাঁ, ওনাদেরকে এই ইমপ্লিমেন্টেশনটাকে সব যা বলেছে এগুলোকে ঠিক মতো চালিয়ে যেতে হবে, যাতে করে আমরা ওনাদের প্রতি বছর ওনাদেরকে ইভ্যালুয়েট করতে পারি। জি, অধ্যাপক এজাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিরুল ইসলাম কাগুজি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সঠিক আসলে ইমপ্লিমেন্টের কথা বলছিলেন অধ্যাপক এজাজ, আপনি এই বিষয়ে আসলে আপনার মতামত কি? সরকার আসলে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে কি ধরনের আসলে পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিএনপি, আমি বলি, জোর দিয়েই বলি যে চ্যালেঞ্জ নিতে পারে। 90-তে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন এরশাদ এরকম একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছিল। গোটা 9 বছরের তার শাসনের সময় পুরোপুরি সমস্ত সেক্টর, এখন তো আমরা দেখি শুধু এনার্জি আর ব্যাংকিং সেক্টর শেষ করে দিয়েছে, শুধু সেটা না, আমাদের কিন্তু বাইরে যে রেমিটেন্স যেটা পাই, আমাদের শ্রম বাজারটাকেও কিন্তু তারা ধ্বংস করছে। কোথাও কোথাও সিন্ডিকেটের নামে যেভাবে আমাদের এই জনগোষ্ঠীকে মানে এত খারাপ জায়গায় নিয়ে গেছে, মানুষের জমি জমা বিক্রি করে তারা সেই সমস্ত জায়গায় গেছে এই সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেটগুলো মানে 4টা সিন্ডিকেট, এই 4টা সিন্ডিকেটের কাছে ধারে কাছেও তাদের একটা পশমও স্পর্শ করার ক্ষমতা রাখে নাই সরকার, মানে এইরকম জায়গায় গেছে, সবাইকে তেল মেরে চলে গেছে। তো এই তারা এখন ধরা পড়ছে, ধরা পড়লেই পরে মনে করে যে এদের মনে হয় একটা প্রতিশোধ নেওয়া হচ্ছে, কিন্তু না, এদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে আসা উচিত এবং শুলে চড়ানো উচিত। এই ধরনের সিন্ডিকেট করে গ্রামের একটা মানুষ যে তার সমস্ত সঞ্চয় বিক্রি করে তার হাতে দিচ্ছে, যে হয়তো মালয়েশিয়া বা যেখানে যাচ্ছে হয়তো কয়েকদিন পরে তাকে ফেরত আসতে হচ্ছে, তার শ্রমটাওকে পর্যন্ত কাজে লাগাতে দেয়নি। এটা একটা খারাপ কাজ। এরশাদও ওই কাজটাই করছিল, করার পরে এরশাদের থেকে ক্ষমতা পেয়েছিল কিন্তু বিএনপি। সেই বিএনপি সেইখান থেকে ঘুরে দাঁড়ায় তখন ইমার্জিং টাইগার হিসাবে সারা পৃথিবীর কাছে মানে খ্যাতি অর্জন করেছিল। এবং তখন সাইফুর রহমানের সঙ্গে মনমোহন সিংয়ের একটা কথা হচ্ছিল যে আমার এত অর্থনীতি নিয়ে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলি, আর তোমার ভঙ্গুর অর্থনীতি নিয়ে তুমি কিভাবে দৌড়ে দৌড়ে চলো, বলে যে কিছুটা ব্রেন লাগে। এবং সেই সময় ভ্যাট নামক যে মানে আমাদের ট্যাক্সের যে জায়গাটা, ভ্যাটটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু সেই সময় অনেকেই অনেক রকম বলেছিল যে সাইফুর রহমান এই ভ্যাট দিয়েই বিএনপি গভর্নমেন্টকে ডুবাবে, অথচ সাইফুর রহমান সেই ভ্যাট দিয়েই উঠাইছিল। এবং পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকার যখন আসলো, এইগুলো সেই আবার ওই অর্থনীতির মধ্যে চাঁদাবাজি, ঘুষ টুস, এটা সেটা নিয়ে আবার নিয়ে গেল আরেকটা খারাপ জায়গায়। ঠিক এই যে এইবার এসে তারা যে সংকটটা সৃষ্টি করে দিল, সেই সংকট থেকে উত্তরণ ঘটাতে গেলে মানে বিএনপিকে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু উদ্যোগটা যে নিয়েছে, আমি বললাম 17 তারিখে শপথ নিয়েছে ফেব্রুয়ারির, আর 24 তারিখে, মের 24 তারিখ সবচেয়ে বেশি টার্গেট যে জায়গাটা ছিল, সেই টার্গেটের জায়গাটা কিন্তু ফুলফিল করছে, যে না, আমার জ্বালানি আমাকে উত্তোলন করতে হবে, আমার গ্যাস মানে এই সমস্ত কূপ খনন করতে হবে, এই জায়গায় কিন্তু গিয়েছে। আর একটা জায়গায় গেছে কিন্তু এই যে আমরা বলি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কিছু আছে, যেমন এই বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে স্বপ্নটা দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো যে গোটা জাতিকে শিক্ষিত করে তোলার জন্য। এবং এইবারই
বাজেটের মধ্যে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে 1,38,00,00,000 টাকা বাজেটে রাখা হয়েছে শুধু শিক্ষার জন্য। এবং এই শিক্ষার ক্ষেত্রে এই গত কয়েক বছরের মধ্যে আমাদের এখানে যারা, এই যে উনি একজন শিক্ষক মানুষ, আমাদের এখানে যারা টিচার ছিল অনেকেই সেই 2018-19 থেকে পর্যন্ত তারা অবসরে গেলে কল্যাণ ভাতাগুলো এগুলো পেত না। এগুলো টাকার বরাদ্দ হয়েছিল, কিন্তু টাকা পয়সাগুলো সব চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 7,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই দরিদ্র টিচারদের কল্যাণ এবং অবসর ভাতা। সেটাতে এসে প্রথমেই এই গভর্নমেন্ট এসেই তাদের আগে এই সমস্তগুলো দিচ্ছেন। ব্যাপার হচ্ছে কি, আপনি কোনো একটা গোষ্ঠীকে বেদনায় রেখে, ক্ষোভে রেখে, তারপরে তারে অভুক্ত রেখে আপনি গোটা জাতিকে তো সামনের দিকে নিতে পারবেন না। এবং ওই ভিশনারি তার চিন্তা ভাবনা আছে বলেই এই কাজগুলো করে গেছেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা এখনই খুব বলা উচিত, সেটা হচ্ছে এই আমরা এখনো কোন পর্যায়ে আছি জানি না, তবে আছি যে আমাদের অবসরে অবশ্যই তেল আছে। এটা আমরা যে খনন কাজগুলো চলছে, উনি বলছেন উনি এটার ব্যাপারে এক্সপার্ট, এবং কোনো না কোনো জায়গায় যদি পেয়ে যাই আমরা, তাহলে ডলারের উপরে যেমন চাপ কমবে, আমাদের এদিকে সবচেয়ে বড় জিনিস যেটা এখন আমাদের পোশাক খাত, যেটা দিয়ে আমরা মানে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, সেইটাকে সচল করার জন্য দ্রুত কাজ করা হচ্ছে এবং তিনি নিজেই এটাকে মনিটর করছেন। ফলে হয়েছে কি, আমরা একটা রেজাল্ট এটা পাবই। তো এটা আপাতত যে মানে দ্রুত গতিতে যে কাজগুলো করে, দেখেন যেদিনকে অ্যাক্সিডেন্ট হলো উনি কিন্তু সেই দিনই প্রথমেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তিনি টেলিফোন করেছেন এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে যে রেসপন্সটা পেয়েছেন, হয়তো আসতে দেরি হবে। তারপরে মিয়ানমারের সাথে যদি আমাদের চুক্তিটা হয়ে যায়, তারা যদি পাইপলাইনটা দিয়ে যদি আমরা গ্যাস নিতে পারি, আমাদের জন্য আরেকটা সুবিধা হয়ে গেল। মানে সাশ্রয় হলো, আমরা সুবিধা হলাম বলতে, আমরা যদি গ্যাস যতদিন পর্যন্ত আমরা নিজেদের প্রশমিত হবে কিছুটা, হ্যাঁ প্রশমিত হলেই পরে আমরা কিন্তু ভালো থাকবো, আর কিছু না। আর চাইনিজ কোম্পানি যেহেতু এখানে আসবে, তাদের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকেও তাদের বেশ বড় একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে। তারা অনেক জায়গায় এখনো পর্যন্ত আমাদের কাজ করে যাচ্ছে। চীনা কোম্পানি মানেই হলো দ্রুত গতিতেই তারা অনেক কাজ করে ফেলতে পারে। ওই যে আমরা দেখেছিলাম যে কোভিডের সময় এক রাতের মধ্যে ৭৫,০০০ বেড বিশিষ্ট হসপিটাল করে ফেলছে। এটা মানে মিরাকেল, মানে হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলো চীন করতে পারে। ঘরের পাশে হয়তো ২০ তলা বিল্ডিং করছে, পাশের মানুষ জানতেই পারে না যে তাদের এই অবস্থা হচ্ছে। তো যাক, আমরা চীনের প্রতি বিএনপির সবসময় একটা মানে কি বলবো দুর্বলতা এই কারণে যে চীন এই সমস্ত জায়গায় সাপোর্ট দিতে পারে, সেই সাপোর্টের জায়গাটাকেই কাজে লাগানোর জন্য বাংলাদেশকে আসলে সেই ধরনের এবং চীনও কিন্তু বিএনপি গভর্নমেন্টের সঙ্গে, স্পেশালি আওয়ামী গভর্নমেন্টের সঙ্গে কিন্তু তারা অত কমফোর্ট ফিল করে না। চীন সবসময় বিএনপি যখনই আসে তখন সেই আমি যদি বলি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম ওই সময় থেকেই চীনের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে এবং ওই সময় আসার পরেই চীন কিন্তু আমাদের 71-এ কোনো রকম দেয়নি, স্বীকৃতি দেয়নি। 75-এ যে আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ফলে হয়েছে কি, চীনের সঙ্গে একটা সম্পর্ক, ওই বিএনপির সাথে একটা সুসম্পর্ক সব দিন বিগত দিনেও ছিল এবং ভবিষ্যতেও মনে হয় এই সম্পর্কটাকে যদি কাজে লাগাতে পারে। এবং এবার দেখছেন যে প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার পরও শি জিনপিং বারবার বলছিলেন যে আপনার বাবার সময়, আপনার মায়ের সময়ও কিন্তু আমরা বাংলাদেশকে নিজেদের মনে করতাম। এবং বিএনপি মানে জাতীয়তাবাদী দল, এরকম একটা কথা শুনলেও পরে তারা এটাকেই বাংলা মানে চাইনিজ শব্দেও তারা নিজেদেরকে আত্মস্থ করে ফেলছে, এরকম একটা দেশ। তো আশা করছি যে মানে এখন আপাতত যে কয়েকদিন যে সমস্যা ছিল, সে সমস্যা মনে হয় খুব দ্রুত একটা সমাধানের দিকে যাবে। আশা করা যায় যে ওই যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো আবার সচল হবে। আমরুল ইসলাম কাগজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক এজাজ, আপনার কাছে জানতে চাই, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহ কোন খাতটিকে আপনি আসলে বেশি ঝুঁকিতে মনে করছেন, আর সেই সংকট থেকে আসলে কিভাবে উত্তরণ হতে পারে সেটার পরামর্শ আমি আপনার কাছে জানতে চাই। আবার একটু প্রশ্নটা করেন, আমি ধরতে পারিনি আপনার প্রশ্ন। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহের কোন খাতটি আসলে বেশি ঝুঁকিতে রয়েছে? কোন খাত মানে যে কনজিউমিং খাত, যারা গ্যাসটা, হ্যাঁ দেখেন ইন্ডাস্ট্রিয়াল খাতটার ঝুঁকিটা দুই রকম। ওখানে যদি ঝুঁকি বাড়তে থাকে এবং উনি যেটা বললেন যে ইন্ডাস্ট্রি ক্লোজ হওয়ার একটা ভয় থেকে যায়, তাহলে আপনার চাকরি, মানুষের চাকরি প্লাস এইসব ইন্ডাস্ট্রি যেই
সব ইন্ডাস্ট্রি না, যেসব ইন্ডাস্ট্রি আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট করে ডলারটা আনে, এটা ব্যাহত হবে। হ্যাঁ, তাহলে ওইটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। রান্নার ব্যাপারটা আমি যেটা বলতে চাই যে মানে একটা ব্যক্তিগতভাবে আপনি রান্না করতে পারছেন না, আপনি নিশ্চয়ই খুব আপসেট হয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী চিন্তা করি যে এই সেক্টরটা আমাদের দেশের জন্য কতখানি ক্ষতি করছে, কারণ এইখানে দেখানো হয় পেট্রোবাংলা 11% গ্যাস যায়, তার মধ্যে সবাই জানে 5-6%, 7% ম্যাক্সিমাম, বাকিটা কিন্তু সব চুরি, কমপ্লিট চুরি, পিলফারেজ, এই যে অবৈধ লাইন টাইন করে আছে। তাই আমি অনেক দিন ধরে সাজেশন দিচ্ছি যে পেট্রোবাংলারাও, ওরাও বলেছে, তিতাসও বলেছে, এটা ওরা হ্যান্ডেল করতে পারছে না। সো ধীরে ধীরে আমি মনে করি ওখান থেকে আমাদের চলে আসা উচিত, এবং আমাদেরকে এলপিজিতে, যে নিম্ন আয়ের যারা শহরে থাকে তাদেরকে এলপিজিতে সাবসিডি দেওয়াটাও অনেক বেটার, ওখান থেকে দিয়ে ওখান থেকে নিয়ে আসে। ইন্ডিয়া কিন্তু অনেক দিন ধরে সাবসিডি দেয়, ইন্ডিয়ার সারা দেশ ইন্ডিয়ায় কিন্তু এলপিজি দিয়ে রান্না করে। আমরা কিন্তু এই অভ্যস্ত হয়ে গেছি গ্যাসের জায়গায়, সবখানে না, ইভেন বাংলাদেশেও তো অনেক বেশিরভাগ জায়গায় তো গ্যাস নাই, গ্রামে গঞ্জে চলে গেছে পুরোপুরি এলপিজিতে, এলপিজি চলে গেছে। তাহলে এই সেক্টরটা আমি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে মানুষের করা হয়, কিন্তু কথা হচ্ছে যে দেশের কথা বিবেচনা করে আমি বলবো যে ওইটা অতখানি না। আর সিএনজিটা তো অ্যাকচুয়ালি অনেক একটা ভুল করেই আরম্ভ করা হয়েছিল আমি মনে করি, কিন্তু এটার উদ্দেশ্য ছিল একটা ভালো, সেই উদ্দেশ্যটা ছিল ঢাকা শহরের পলিউশন কমানো। ঠিক আছে, পলিউশন, আরে বিরাট গাড়ি, প্যাজেরো গাড়ি, ওর সাথে কি সম্পর্ক? তা আমরা কোনো একটা জিনিস করলে সুষ্ঠুভাবে কিছু করি না। আমাদের এটা যে 2 হুইলার 3 হুইলার যেগুলো আছে না, ওগুলোর জন্য করা হয়েছিল এই যে সিএনজি প্রোগ্রামটা, তারপরে করতে গিয়ে ট্রাক, বাস, হাইওয়েতে সব করে এটা একটা বিরাট একটা ডিমান্ড সৃষ্টি করে আমরা করেছি। তাহলে এটা তো অবশ্যই অনেকেই কিন্তু নিজেরাই এই সিএনজি থেকে এরা এলপিজিতে চলে গেছে, এলপিজির ডিমান্ড, অটো গ্যাস বলে, ডিমান্ড কিন্তু বাড়ছে, এবং ওইটা তো ওদের জন্যই বেটার। আপনি 2 ঘন্টা লাইনে দাঁড়ায়, আমি দেখি না যে যারা গাড়ি কেনে, এক একটা 40 লাখ টাকার গাড়ি, হ্যাঁ, তারা 2 ঘন্টা লাইনে দাঁড়ায়, অল্প একটু গ্যাস নেয়। এইসব থেকে বার হয়ে আসতে হবে। তো আমাদের এখানেও আস্তে আস্তে এই সংকুচিত করে ওখান থেকে গ্যাসটা নিয়ে আসতে হবে। তাহলে এগুলা যেগুলো আমাদের ক্রিটিক্যাল, এটা আরেকটা দীর্ঘমেয়াদে আমাদের যদি প্ল্যানিংটা ঠিক মতো করি এই বিদ্যুতে, ওইখানে কিন্তু আমরা অন্যান্য অনেক জ্বালানি ইউজ করতে পারি। নিউক্লিয়ারটা ঠিক সময় আসলে হয়ে যেত। আমরা আজকে আমি যেখান থেকে আসলাম সেখানে ছাত্ররা নিউক্লিয়ার এনার্জি কিভাবে বাড়ানো যায় সেটা সবাই বললো। আপনি নিউক্লিয়ার বাড়াতে পারেন, কয়লা বাড়াতে পারেন, রিনিউয়েবল এনার্জি বাড়াতে পারেন, তাহলে কি হবে, গ্যাসটা ওখানে অত হবে না, কারণ গ্যাসটা এখন খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। হ্যাঁ, তো ওইখান থেকে আমরা সরাবো। তো আমি শেষ পর্যন্ত এটা অনেক কিছু বলবো যে আমি মনে করি যে শিল্পটাই সবচেয়ে বেশি সমাধান কি আসলে, সমাধান কিভাবে করতে পারে? সমাধান তো আমি তো বললাম এক একটা সেক্টরকে আলাদা করতে হবে। দেখেন, হুট করে এটার কিন্তু সমাধান সম্ভব না, কারণ একটা ইটস লাইক একটা গরিব লোক, সে যদি একটা বিপদে পড়ে, সে কি তার প্রবলেম ইজিলি সলভ করতে পারে? একটা সচ্ছল লোক, সে যদি এটা বিপদে পড়ে, যত রকম বিপদে পড়ে, তার সচ্ছলতা আছে যে এই প্রবলেমটা সলভ করার। আমার তার এই 1 কোটি টাকার গাড়িও যদি অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে যায়, হ্যাঁ, সে বলবে আচ্ছা খুব খারাপ হয়েছে, আরেকটা গিয়ে কিনে নিবে, ঠিক না? কিন্তু যার অতটুকুই সম্ভব, তার কি হবে? সব বাংলাদেশের আমাদের যেটা হয়েছে, আমি বলছি উই আর লিভিং বিয়ন্ড আওয়ার মিনস। আমাদের যতটুকু সামনে তার অনেক বাইরে চলে গেছে আমরা। হ্যাঁ, কিভাবে গেছে ওটা আরেকটা ডিসকাশন, লং ডিসকাশন। হ্যাঁ, ওই 15 বছরের ভুলের জন্য কিন্তু আমরা আস্তে আস্তে চলে গেছি। অনেক দিন আমরা গ্যাসকে খুব কম দামে দিয়েছি, এর ডিমান্ড বেড়ে গেছে, হ্যাঁ, ওইটাকে রিপ্লেস করতে পারছি না। জি, অধ্যাপক এজাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিরুল ইসলাম কাগুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।